আমি হইলাম কামলা মানুষ, কাজ করিয়া খাই, তেল মারিয়া চলার মতন টাইম তো আমার নাই। আসসালামু আলাইকুম। এখন হচ্ছে যে মূলত ধান কাটার মৌসুম। ওই ধান কাটার মৌসুমে আমার বাড়ির যে ধান কাটার মেশিনটা ছিল, ওই মেশিনটা আমার বাবার ছিল, কিন্তু ওই মেশিনটার অবস্থা অনেক খারাপ ছিল। এই মেশিনটা নিয়ে গিয়েছিলাম আমি সোনামুড়াতে ঠিক করার জন্য, মোটর ফিট করার জন্য। আমি হচ্ছে যে যদি একটা নতুন মেশিন কিনি, মেশিনটার খরচ যে এরকম যায়, এই পুরান মেশিনটা ঠিক করতে ঠিক তেমনই খরচ গেছে আমার। তবুও আমি বাবার স্মৃতি, এই কারণে আমি ওই মেশিনটা ঠিক করেছি। এটা হলো আমার মেশিনটা, দেখেন 10 দিন আগে দিয়েছিলাম, 10 দিন পরে রেডি হয়েছে। মেশিনটা নিচে দিয়ে কাঠ ছিল, কাঠগুলো কেটে নতুন নতুন মোটর বসানো হয়েছে, নতুন হাদিদ মানে লোহা লাগানো হয়েছে, আর কাটাগুলো সবগুলো পরিবর্তন হয়েছে। লোকটাকে যে দেখছেন আপনি, এই লোকটার দোকান, লোকটার নাম কিন্তু আমার নাম রোবেল। পুরান বিউচির অপোজিট সাইডে এই দোকানটা আছে। যারা মেশিনে মোটর ফিটিং করতে চান, ওই দোকানে গেলে পুরাতন মেশিনে মোটর লাগাবে এবং নতুন মেশিনেও মোটর লাগিয়ে দেবে। এই দেখছেন আমার ক্ষেতগুলা কিন্তু ধানগুলা ফেঁকে একদম জুনা পাকনা হয়ে আছে, কিন্তু কাজের লোক পাচ্ছিলাম না। কাজের লোকের অভাব ছিল, ধানের কাটার মৌসুম এসে গেছে, তাই কাজের লোকের অনেকটা অভাব। আগে আমরা বাংলাদেশ থেকে কাজের লোক আনতে পারতাম, এখন কিন্তু কারখানা বেড়া হয়ে যাওয়ার কারণে আমরা বাংলাদেশ থেকে এই সুবিধাগুলো পাই না। অন্যান্য কাজের লোক, অন্য আলু খেতে বা বাড়ি ঘরে টুকটাক কাজ করার লোক কিন্তু অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। এখন ধান কাটার যে লোকগুলো, ওইগুলো পাওয়া যাচ্ছে না। ওই দেখেন সামনে যে আঙুল দিয়ে দেখালাম ক্ষেত্রা, ওই ক্ষেত্রে অবস্থা অনেক খারাপ। এই দেখেন আমাদের আলু লাগানো হচ্ছে এখানে, দেখছেন কালামে কাজ করছে। কালামে কিন্তু ধান কাটার জন্য বলছিলাম, কালাম বলছে আমি ধান কাটার কাজ করি না। তো কালামকে দিয়ে আলু ক্ষেতের কাজ করাচ্ছি। এখানে মূলত গোল আলু লাগানো হবে, দেখেন কেলগুলো সুন্দরভাবে টেনে কালাম কিন্তু আলু লাগিয়ে যাচ্ছে। আমি কিন্তু আলু লাগাচ্ছি ঠিকই, কিন্তু ধান কীভাবে কাটবো, বাড়িতে ধান কীভাবে নিয়ে আসবো, ওই টেনশনে কিন্তু একদম ফুল মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো যা হোক, কালামের সাথে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করলাম, একটু গল্প করে ভালো দেখে একটা ভিডিও ফুটেজ নিয়ে আমি কি করলাম, আমার লিকের পারে চলে আসলাম। লিকের পারে চলে এসে দাঁড়িয়ে দেখলাম কি করা যায়, এখন দুপুরবেলা কী কাজ করা যায়। তখন ভাবলাম আজকে তো ঘাস কাটা বাকি রয়েছে, তাই কী করলাম, কাছিটা নিয়ে এসে গরুর জন্য কিছু ঘাস কাটলাম পুকুর পাড়ের থেকে। এগুলো মূলত আমার হচ্ছে যে পালিত ঘাস, লম্বা ও এই ঘাসগুলোকে কেটে আমি হচ্ছে যে আঞ্জা করে বাড়িতে নিয়ে যাচ্ছি। আমি হচ্ছে যে মূলত বিসমিল্লাহ এগুলো দেখে বাড়িতে টুকটাক কাজ করার চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন আমার জন্য। বাড়িতে গিয়ে আমি হচ্ছে যে মূলত ফোন দিলাম, আমার 2 ভাতিজা আছে শালক্ষেতের, ওই ভাতিজা দুটাকে ফোন দিলাম যে আমার কালকে ধান কাটতে হবে। ওই ভাতিজা দুটো এরপরের দিন সকালে এসে গেলো, তো ধান কাটা শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ। ও 2জন বলেছিলাম, ও আরেকজন নিয়ে টোটাল 3জন নিয়ে চলে এসেছে। সকাল আমার বন্ধু হাজিগড়ের, আপনারা চিনে, ছোটোবেলা থেকে একসাথে চলাফেরা, ও চলে আসলো আমার খেতে পারে কী করছি দেখার জন্য। তো এসে কিন্তু একটা গান মেরে দিল। গানটা শুনুন, কি গান গাইলো আমার বন্ধু। ক্যামেরাটা তার হাতে দেওয়ার সাথে সাথে এমন একটা গান তার মুখ দিয়ে বের হবে তা আমি ভাবতেও পারিনি। শুনেন। হইলাম কামলা মানুষ, কাম করিয়া খাই, তেল মারিয়া চলার মতন টাইম তো আমার নাই। আরে আমি হইলাম কামলা মানুষ, কাজ করিয়া খাই, তেল মারিয়া চলার মতন টাইম তো আমার নাই। সে হচ্ছে যে মূলত একটু ফোংডাং করে ধান কাটা শুরু করে দিল। তো ধান কাটা কিন্তু প্রায় আজকের দিনে প্রায় শেষ করে ফেলছে। আমার যে বড় ক্ষেত্রা ছিল, বড় ক্ষেত্রা আজকের দিনে শেষ হয়ে গিয়েছে। তো ভাতিজাগুলোকে বললাম যে আমার ধানগুলো উঠিয়ে দাও। বললো যে আজকে না কাকা, আজকে ক্ষেতের মধ্যে শুকাক, কালকে ধানগুলো উঠিয়ে দেবো। ভাতিজা বললো ধানগুলি যদি আজকে ক্ষেতের মধ্যে রৌদ্র লাগে যায়, তাহলে খ্যারগুলি শুকাতে তোমার সুবিধা হবে কাকা। তাই আমি বললাম ঠিক আছে, কালকে উঠিয়ে দাও। আলহামদুলিল্লাহ এরপরের দিন আমার ধানগুলো বাড়িতে আনা শুরু হলো। ধানগুলো আস্তে আস্তে এনে তারা স্টক দিল। তারপরে ভাবলাম কাকে নিয়ে এগুলো মেশিনে নেবে। এই যে মেশিনটা দেখছেন, এই মেশিনটা কিন্তু মূলত আমি ঠিক করে এনেছি। আমার প্রায় 14-15 হাজার টাকা খরচ হয়ে যেত। আমার ভাতিজা আর গ্রামের কিছু ছেলেপেলেকে বললাম যে আমাকে একটু হেল্প করার জন্য, আমি যেহেতু একলা। তো ওরা রাত্রে এসে গেছে, রাত্রে সবাই মিলে কিন্তু যতগুলো ধান ছিল সবগুলো কিন্তু একদম রাত্রে আমরা মারাই করে নিয়েছি। এরপর দিন বাকি যে ধানগুলো ছিল, আমার ভাই সবুজ খান এসে গেছে আমাকে হেল্প করার জন্য। দেখছো সবুজ খান কাটতেছে, বললো যে আমার রুবেল ভাই, আমার ভাই তালতো ভাই একটু কষ্ট বেশি হয়ে যাচ্ছে। দেখে আমি চলে আসলাম সকাল কাছে নিয়ে ভাইকে একটু হেল্প করার জন্য। আমি বললাম চলো নামো, খেতো নামো। তো সবুজ খানে নেমে গেল, কথাও বলছে, ধানও কাটছে, যা যতটুকু কাটছে আমাকে অনেকটাই হেল্প করেছে। তো দেখছেন বাড়িঘরের কী অবস্থা, বাড়িঘর একদম কী অবস্থাগুলো। ধানের মৌসুম আসলে এই লোকটাকে দেখছেন, এই লোকটা হচ্ছে সবুজ খান। মূলত হচ্ছে যে আমার তালতো, আমার বড় ভাইয়ের শালা। আমরা ছোটোবেলা থেকে একসাথে পড়ালেখা করেছি, একসাথে বড় হয়েছি। আমরা ছোটো থেকে এখন পর্যন্ত একসাথে কন্ট্যাক্টে আছি, এটাই বড় সৌভাগ্য ব্যাপার আলহামদুলিল্লাহ। আগে শীতের মৌসুমে, ধানের মৌসুম আসলে এবারে বিয়েবারের মতো একটা আনন্দ লাগতো। বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতাম, সবাই একসাথে খাওয়া দাওয়া, একসাথে কাজ করা, বাড়ি ফুল ভর্তি মানুষ থাকতো। আগে একটা মানে বাবা থাকতে আর কি, আগে একটা আনন্দ, একটা মানে ধানের মৌসুম আসা মানে একটা বিয়ে শাদীর মতো আনন্দ। দেখেছেন আমার ঘরের পিছনে কত ভিডিওতে আপনারা দেখেছিলেন, ঘরের পিছনে একটা ছোট্ট জায়গা আমি রেডি করেছি সবজি চাষ করার জন্য। এখানে মূলত হচ্ছে এখানে ধনিয়া লাগিয়েছি, এই সাইডটা দিয়েও ধনিয়া লাগিয়েছি, আর সাইডে কর্নার দিয়ে আমি কিন্তু কাঁচামরিচ লাগিয়েছি। দেখতে পাচ্ছেন কাঁচামরিচ কিন্তু আমি ভিটি দিই নাই, রেডিমেড চারা, রেডিমেড বলতে বাজারে যে চারাগুলি ওঠে, এই কাঁচামরিচের চারা, বিলেতি বিয়ানের চারা, বিলেতি বিয়ান বলতে আমাদের
আমাদের গ্রামের ভাষা মূলত হচ্ছে যে এগুলা টমেটোর চারা, তারপরে লম্বা বেগুনের চারা। এখানে 3, 4, 5 পদের আমি সবজি ছোটো জায়গার মধ্যে আমি লাগিয়েছি, দেখা যাক কী হয়। ইনশাআল্লাহ সামনের ভিডিওতে দেখবেন আমার এখানে কী কী সবজি উৎপাদন হচ্ছে বা করছি। এখানে সবজি জায়গাটা করার মূলত উদ্দেশ্য হচ্ছে যে এখানে যদি আমি সবজি চাষ করি, এখানে টুকটাক কাজ করে নিচ্ছি, আমার লেক মাছের চাষ করছি, এখান থেকে লিকটাকেও দেখা যায়, দুইটা কাজ এক লোকে মেনটেন্স করা যায়। এই জন্য হচ্ছে যে একটা পাশে একটা সবজি জায়গা বানিয়েছি, কিন্তু আমার এক্সট্রা সবজি লাগানোর জায়গা আছে, একটু দূরে হয়ে যায়, ওখানে আমি করিনি। যে চারাগুলি লাগাচ্ছি চারাগুলি কিন্তু আমাদের নতুন বাজারে এসেছিলো, নতুন বাজারে আসছে, আমি দেখে হঠাৎ করে দেখে আমি নতুন বাজার কিন্তু সবসময় চারাগুলো ওঠে না, দেখে আমি চারাগুলি নিয়ে নিলাম। চারাগুলি যেদিনে নিলাম রাত্রেবেলা ঘুমোলাম, ব্যাককুশলে ঘুমিয়েছিলাম মনে হয়, আমার গর্দনায় কিন্তু ব্যথা, আমি গর্দনা ঘুরাতে পারছিলাম না, তবুও চারাগুলি নষ্ট হয়ে যাবে দেখে আমি দুপুরবেলা আস্তে 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 করে সবগুলো চারা লাগানোর চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ সবগুলো চারা লাগিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক একটা গর্ত করে এক একটা চারা দা দিয়ে হিলিয়ে হিলিয়ে লাগাচ্ছি। আমি মূলত হচ্ছে যে এভাবে লাগানোর কারণ হচ্ছে যে আমাদের পূর্বপুরুষেরা এভাবে মরিচের চারাগুলি লাগাতো, নখ দিয়ে টিপে টিপে লাগালে এরপরের দিন সকালবেলা আবার নখ দিয়ে টিপতে টিপতে হয়, মানে এই কারণে আমি দায়ের গোড়া দিয়ে টাইট করে হিলিয়ে হিলিয়ে লাগাচ্ছি, কারণ দ্বিতীয় দিন যেন কাজটা দুবারা করতে না হয়। 150 চারা নিয়ে এসেছিলাম, 100 মরিচের চারা, 50টা টমেটো চারা। এগুলো লাগাতে আমার মূলত একলা লাগিয়েছি, তো তাই আমার মূলত সময় লেগেছে প্রায় 3 ঘন্টা। এখন দেখছেন লাগানো প্রায় শেষ। এরপরের দিন আমি যে ধান সিদ্ধ করেছিলাম ওই ধানগুলি শুকাতে দিয়েছিলাম চাচাতো ভাইয়ের উঠানে, কারণ আমার উঠোনে আম গাছ ছিল, আম গাছের ছায়া পড়ে বলে আমি শুকাতে পারছিলাম না, তাই চাচাতো ভাইয়ের উঠানটা খালি ছিল, ওইখানে ধূপ লাগে ভালো, ওই কারণে ওই বাড়িতে দিয়েছিলাম। ওই বাড়িতে শুকানোর পরে আবার বাড়িতে নিয়ে এসে ডামে ভরছিলাম। বাড়িতে যেহেতু মানুষ অসুস্থ কিছু লোক আর মানুষ কম, এই কারণে মূলত হচ্ছে নিজের কাজ নিজে করার চেষ্টা করছি। তো 4 ধান সিদ্ধ করেছিলাম, 4 ধান সিদ্ধ করার পরে এগুলো শুকানোর পরে যে দামগুলো দেখছেন এই 2 ডাম ধান হয়েছে। তো আজকে মূলত হচ্ছে যে আমি খেরগুলো শুকাতে দিয়েছি, খেরগুলো শুকানোর পরে খেরগুলো উঠিয়ে আবার আমি কী করব, বিকালবেলা আবার ধান সিদ্ধ করব, 6 ডামের মতো হবে আর ধান, ওই ধানগুলো সিদ্ধ করে আবার শুকিয়ে ডামে ভরে ফেললে ইনশাআল্লাহ আমার কাজগুলা এই সিজনের শেষ। এই যে খেরগুলি দেখছেন এগুলো গ্রামের ভাষা আমরা খের বলি, কেউ কেউ খড়ও বলে থাকে। এই খড়গুলি হচ্ছে যে গিয়ে শুকিয়ে শুকিয়ে এক এক জায়গায় স্তূপ দিয়ে রাখছি। এগুলা 10 দিন 15 দিন পর পর যে সময় আমি সময় পাবো আস্তে আস্তে করে খেরের মৌরুল দিয়ে দেবো ইনশাআল্লাহ। ধান খেতি মূলত গৃহস্থী যেটারে কয়, এগুলা অনেক কষ্ট, যারা করে তারাই বুঝবে। আমার যে টাকা লেবার আর আমার পরিশ্রমে মিলিয়ে খরচ হয়েছে এই সিজনের ধানে, ওই টাকা দিয়ে আমি মূলত হচ্ছে কি আমি ধান কিনতে পারতাম অথবা চাল কিনতে পারতাম, গরুর জন্য খড় বা খেরও কিনতে পারতাম। নিজের জমি খালি রেখে পরের কাছ থেকে এগুলা কিনে নিয়ে আসাটা আমার দ্বারা সম্ভব নয়, তাই ক্ষেত খালি না রেখে নিজেই করলাম। দেখতে পাচ্ছেন আপনারা ড্রাম বসাচ্ছি ধান সিদ্ধ করার জন্য। এই ধানগুলি এগুলাকে সিদ্ধ করে শুকিয়ে নিলে মূলত হচ্ছে যে এই সিজনে ধানের কাজ মোটামুটি আমার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।